আসসালামু আলাইকুম। স্বাগতম ঢাকা কলেজের অনলাইন উচ্চ মাধ্যমিক ভূগোল ক্লাসে। কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার বিগত ক্লাসগুলো তোমরা দেখেছো, আজকেও ক্লাস নিচ্ছি। আজকেরটাও নিশ্চয়ই তোমরা এতক্ষণে জয়েন করেছো সবাই। আজকে আমরা নিব তৃতীয় অধ্যায় ক্লাস নিব আমরা। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা তৃতীয় অধ্যায়ের ক্লাস নিব। তোমাদের কিন্তু অলরেডি সিটি পরীক্ষার বিভিন্ন সিলেবাস দেওয়া হয়ে গেছে। তোমরা ক্লাসগুলা যারা শুধুমাত্র জয়েন করে যাচ্ছ, প্রেজেন্ট দিয়ে যাচ্ছ, শুধু তাই করলে হবে না, ক্লাসগুলো করতে হবে ভালো করে। হ্যাঁ, কারণ আমি তোমাদেরকে আগেও বারবারই বলেছি যে তোমরা ক্লাসে যে জিনিসটা বুঝো না বা যেটা বোঝার দরকার সেখানে টেক্সট করো, কিন্তু কাউকেই দেখি না। মানে আমার ধারণা সবাই বুঝে ফেলছো সব কিছু, এটা আমি ধরে নিলাম। তারপরেও যদি প্রবলেম থাকে অবশ্যই তোমরা বলবে। আর আজকে যেহেতু তৃতীয় অধ্যায় নিব, ক্লাস নিব, তৃতীয় অধ্যায়টা তোমরা সবাই খোলো। আগে বই বের করে সবাই তৃতীয় অধ্যায়টা খোলো। তৃতীয় অধ্যায়ে আমরা আজকে পড়াবো হচ্ছে আগ্নেয়গিরি এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, তারপরে এর দ্বারা কি কি ধরনের মানে ভূমিরূপ গঠন হয় বা এর ফলাফলগুলো কি, কোথায় আগ্নেয়গিরিগুলো বেশি, এই বিষয়ে একেবারে ডিটেলস আমরা আলোচনা করব। এবং আজকের ক্লাসে আমরা আগ্নেয়গিরি সংক্রান্ত যাবতীয় যত ধরনের কোশ্চেন থাকতে পারে সেগুলো আমরা আলোচনা করব। তো তার আগে দেখি তোমরা সবাই জয়েন করেছো কিনা, কয়জন জয়েন করেছো তোমরা? তোমরা তো সবাই ক্লাসে প্রথম দিকে জয়েন করলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ হচ্ছে যে ক্লাসটা বোঝা যায়। হ্যাঁ, অনেকেই জয়েন করেছো। নাবিল জয়েন করেছে, রোল নাম্বার 8। হ্যাঁ, তারপরে হচ্ছে 32, গুড। হ্যাঁ, ওরা সবসময় রেগুলার জয়েন করে। হ্যাঁ, তোমরা 32, 42, তারপরে 66, 67 জয়েন করেছো। 67 এখনও জয়েন করো নাই। ক্লাসে আগেই মানে ঢুকতে হবে, কারণ কোন চ্যাপ্টারটা পড়ায় সেটা যদি না মানে ধরতে না পারো তাহলে তো সমস্যা হয়ে যাবে, পরে বুঝতে কষ্ট হয়ে যায়। তো যাই হোক, তোমরা আরও যারা আছো জয়েন করে ফেলো, আমি ক্লাস শুরু করে দিচ্ছি। এটা হচ্ছে যে এটা তৃতীয় অধ্যায় নিব। তৃতীয় অধ্যায় আমরা আজকে আগ্নেয়গিরি চ্যাপ্টারটা পড়বো। তোমরা বইটা খুলে আগ্নেয়গিরি চ্যাপ্টার বের করো, সাথে আমার ক্লাসটা শোনো এবং নোট করবা। তার আগে আমি তোমাদের সাথে, যদিও তোমরা যারা রেগুলার ক্লাস করো সবাই আমাকে চেনো, তারপরে যারা নতুন আসছো তাদের জন্য আমি আবার আমার পরিচয়টা দিচ্ছি। আমি হচ্ছি নাসরিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে দেখি আমি যদিও বলেছি কি পড়াবো, তারপর আমরা আজকে যদি পুরা ক্লাসে কি কি শিখবো সেটা যদি একটু দেখি, আমরা দেখবো যে আগ্নেয়গিরিটা কি। হ্যাঁ, আগ্নেয়গিরি সম্পর্কে তোমরা জানো, তারপর এই জিনিসটা কি পুরো আমরা জিওগ্রাফিক্যালি জানবো। এরপরে আগ্নেয়গিরির বিভিন্ন অংশ সম্পর্কে জানবো, সেই সাথে জানবো কেন এই আগ্নেয়গিরিগুলো হচ্ছে, তার কারণগুলো কি। হ্যাঁ, তারপরে জানবো যে আগ্নেয়গিরির ফলে যে অগ্ন্যুৎপাত হচ্ছে, এই অগ্ন্যুৎপাতের কারণে কি ধরনের মানে ফলাফলটা, তার ইফেক্টটা কি হতে পারে, সেগুলো কত রকমের ইফেক্ট হতে পারে সেই জিনিসটা আমরা জানবো। আর জিওগ্রাফিক্যালি এর লোকেশনগুলো কোথায়, অর্থাৎ ভৌগোলিকভাবে আগ্নেয়গিরিগুলো পৃথিবীর কোন কোন জায়গায় সবচেয়ে বেশি, সেই জিনিসগুলো আমরা জানবো। এবং এখানে তোমরা পড়ার সময় যেটা খেয়াল করবা যে আমরা কিন্তু বিগত যতগুলো ক্লাস করে আসছি সবগুলোর সাথে কিন্তু এই ক্লাসগুলোর লিঙ্ক আছে, যে ওই ক্লাসগুলো আমরা না বুঝলে কিন্তু পরবর্তী ক্লাসগুলো বুঝতে একটু কষ্ট হয়ে যায়, তাই না? তো প্রথমেই আমরা আসি যে আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি একটা চিত্র দেখতে পাচ্ছ আমার পিছনে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, আগুন, হ্যাঁ দেখা যাচ্ছে। চিত্রটা দেখো, খেয়াল করো, ভয়ঙ্কর। যেটা আমাদের দেশে এই দুর্যোগটা নিশ্চয়ই নাই, যার কারণে আমরা সরাসরি দেখি না, যা দেখি আমরা বিভিন্ন চ্যানেলে বা বই পত্রিকায় আমরা পড়েছি, তাই না? তো আমরা দেখি যে আগ্নেয়গিরিটা আসলে কি। আমরা জানি, আমরা বারবারই বলেছি যে ভূত্বকের বা ভূপৃষ্ঠের সব জায়গা সমানভাবে সব শিলা স্তর দিয়ে গঠিত না। কোনো কোনো শিলা দেখা যাচ্ছে যে একটু মানে নরম থাকে, কোনোটা কঠিন থাকে, যার কারণে দেখা যায় যে যেই শিলাস্তর, ভূত্বকের যে শিলাস্তরটা একটু দুর্বল থাকে, যেই স্থানগুলো একটু দুর্বল থাকে, অর্থাৎ হচ্ছে একটু নরম থাকে বা ফাটল থাকে, সেখান থেকে একদম ভূগর্ভ পর্যন্ত, পৃথিবীর অভ্যন্তর পর্যন্ত একটা ফাটলের সৃষ্টি হয়, একটা সুড়ঙ্গের সৃষ্টি হয়। যে সুড়ঙ্গটা মানে দুর্বল থাকে,
ওই সুড়ঙ্গটা ভূগর্ভ থেকে একেবারে পৃথিবীর উপরে অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে ভূত্বকের উপর পর্যন্ত এই সুড়ঙ্গটা থাকে। তো এই সুড়ঙ্গ দিয়ে কি হয়, এই সুড়ঙ্গ দিয়ে তখন পৃথিবীর অভ্যন্তরভাগটা, আমরা জানি কি পৃথিবীর অভ্যন্তরভাগটা প্রচণ্ড উত্তপ্ত থাকে, তাই না? ওখানে যে পদার্থগুলো থাকে সেগুলো কি থাকে, গলিত অবস্থায় থাকে বা স্থিতিস্থাপক অবস্থায় থাকে। তখন এই পদার্থগুলা বিভিন্ন চাপে বিভিন্ন কারণে তখন এই দুর্বল ফাটল বা এই নল দিয়ে ভূপৃষ্ঠের উপরে চলে আসে। এই চলে আসাটাই সাধারণত আগ্নেয়গিরি। তাহলে আমরা বলতে পারি কি, ভূপৃষ্ঠের দুর্বল অংশের ফাটলের মধ্য দিয়ে ভূগর্ভস্থ ধূম ধোঁয়া, গ্যাস, গলিত শিলা, তারপরে ধূলি, ভস্ম এবং বিভিন্ন কঠিন পদার্থ যখন প্রবল বেগে, কারণ নিচের থেকে যখন কোনো জিনিস উপরের দিকে উঠে আসবে অবশ্যই সেটা কিন্তু একটা চাপ থাকবে। কারণ নিচ থেকে যখন কোনো পদার্থ উপরে আসে তখন প্রবল চাপে আসে, চাপে আসলে কি হবে, সেটা উপরের দিকে যখন আসে তখন কিন্তু এটা বিস্ফোরণ আকারে আসে। তখন এইটা যখন প্রবল বেগে চারদিকে ছড়িয়ে পড়বে, উপরে এসে চারদিকে এটা ছড়িয়ে পড়বে, এইসব উদ্গৃত পদার্থসমূহ ক্রমশ ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে জমাট বাঁধবে। এভাবে কালক্রমে যতবার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হবে ততবারই এই পদার্থগুলো বের হবে, ঠান্ডা হবে, শীতল হবে, তারপরে জমাটবদ্ধ হয়ে একটার উপর একটা এরকম আস্তর জমতে জমতে উঁচু অনেকটা মোচাকৃতির মতো, বলা হয় এরকম মোচাকৃতির মতো আগ্নেয় পর্বতের সৃষ্টি করবে। এটাই হচ্ছে আগ্নেয়গিরি। গিরি তো হচ্ছে পর্বত বা শৃঙ্গ। তাহলে ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশের ফাটলের মধ্য দিয়ে যখন ভূগর্ভস্থ ধূম, ভস্ম, বিভিন্ন রকম কঠিন পদার্থ, গলিত পদার্থ, শিলা, এগুলো যখন প্রবল বেগে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এগুলো জমাট বেঁধে যখন পাহাড়ের মতো, পাহাড়ের আকার ধারণ করে বা পর্বত সৃষ্টি করে, সেটাকে আগ্নেয়গিরি বলা হয়ে থাকে। ঠিক আছে, এখন তাহলে আমরা জিওগ্রাফিক্যালি এই সংজ্ঞাটা জেনে ফেলেছি। আমাদের যদি কোশ্চেন আসে আগ্নেয়গিরি কি, তাহলে কিন্তু আমরা এভাবেই লিখব। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো একটা ফটোগ্রাফ দিয়েছি যেখানে আগ্নেয়গিরিগুলো থেকে কি বের হয়। একটা জায়গায় দেখো, প্রথম যে একেবারে কর্নারের যে চিত্রটা, ওই পাশের চিত্রটা, সেটা হচ্ছে কি ধোঁয়া উঠছে, তাই না? আবার পাশের চিত্রটায় দেখো আগ্নেয়গিরির ভিতরের অংশটা দেখানো হচ্ছে, যে ভিতরে কেমন উত্তপ্ত অবস্থা থাকে, কেমন গরম থাকে। তারপরে বিভিন্ন রকম পদার্থগুলোর এখানে দেখানো হচ্ছে, যে বিভিন্ন রকম আগ্নেয় গ্যাস, ম্যাগমা, এগুলো কি ধরনের পদার্থ যেগুলো বের হয়ে এরকম জমাট বেঁধে থাকে। এরকম একটা আমরা ফটোগ্রাফ দেখলাম। আরেকটা দেখি যে কি ধরনের পদার্থগুলো আসে নর্মালি, যেমন পাইরোক্লাস্ট, পানি, এই যে বিভিন্ন রকম বড় বড় খণ্ডগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এই ভলকানিক বোম, এগুলো কিন্তু সব পৃথিবীর অভ্যন্তর থেকে এই ভলকানিক জমের কারণে এগুলো বের হয়ে আসে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে পদার্থগুলো সাধারণত বের হয়। তারপরে দেখি যে আমরা এতক্ষণ তো আগ্নেয়গিরিটা সম্পর্কে জানলাম। এখানে তোমরা দুইটা চিত্র দেখতে পাচ্ছ আমার পিছনে স্ক্রিনে। দুইটা চিত্রের মধ্যে আমরা এখন দেখব যে আগ্নেয়গিরিটার বিভিন্ন অংশ সম্পর্কে জানব, কি কি ধরনের কোন কোনটাকে কি কি বলা হয়। তোমরা যদি খেয়াল করো, প্রথমেই দেখো যে একটা পাহাড়ের আগ্নেয়গিরির একদম মাথার উপরে যে চিত্রটা দেখো, যে এই পাশে হলুদ রঙের একদম মুখে ক্রাটার লেখা আছে, এটা হচ্ছে জ্বালামুখ। জ্বালামুখটা হচ্ছে কি, জ্বালামুখটা হচ্ছে আগ্নেয়গিরি যখন যে গলিত লাভা পদার্থগুলো যে মুখ দিয়ে বের হয়, প্রধান যে মুখটা দিয়ে এই গলিত পদার্থগুলো, যত ধরনের ভস্ম বা কঠিন পদার্থ যেটাই বলি না কেন, এটা যখন বের হয় যে মুখ দিয়ে, সেটাকে বলা হচ্ছে ক্রাটার বা জ্বালামুখ। এবং নিচে, একেবারে নিচে দেখো যে লাল রঙের একেবারে নিচে, হ্যাঁ, ওই এটাকে বলা হচ্ছে মেগমা চেম্বার বা রিজার্ভার। যেখানে এই লাভাগুলো জমা থাকে সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে। এই অভ্যন্তরে এই চেম্বারে লাভাগুলো জমা থাকবে, এবং এই লাভাটা যখন, যে কমলা রঙের একটা নল দেখতে পাচ্ছ না, এই উপরের দিকে উঠে গেছে, এই নলটা হলো দুর্বল অংশ ভূত্বকের, যে নল দিয়ে পৃথিবীর অভ্যন্তরের বিভিন্ন গলিত পদার্থগুলো উপরে ভূপৃষ্ঠের উপরে চলে আসে। এইটাকে বলা হয়, এই প্রধান যে নলটা, সেটাকে বলা হয় মেইন ভেন্ট। হ্যাঁ,
আর আশেপাশে দেখবা সাইড দিয়ে আবার কমলা রঙের কিছু ভেন্ট আছে, কারণ শুধু যে একটা নল দিয়ে আসে তা কিন্তু না, কারণ পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে অভ্যন্তরভাগের বিভিন্ন শিলাগুলো দুর্বল থাকতে পারে, ফাটল থাকতে পারে। যেখান দিয়ে দুর্বল অংশ পাবে, এই পদার্থগুলো তো আসলে অনেক ফোর্স থাকে, তখন যেদিকে দুর্বল পাবে সেটা কিন্তু সেই পাশ দিয়ে ভেঙে ফাটিয়ে সেটা ভূপৃষ্ঠে বের হয়ে আসার চেষ্টা করবে। তো যেগুলো হচ্ছে মেইন নল ছাড়া বাকি যেগুলো, সেগুলো হচ্ছে সাধারণত সেগুলো ভেন্ট, সেগুলো সেকেন্ডারি ভেন্ট বলা যেতে পারে। হ্যাঁ, আর দেখো যে উপরে একটা ধোঁয়া উঠছে, হ্যাঁ ধোঁয়া, এগুলো হলো আগ্নেয়গিরির মানে অগ্নুৎপাত হচ্ছে। এই উপরে ধোঁয়াগুলো উঠাই হচ্ছে অগ্নুৎপাত। আমরা আরেকটা চিত্র দেখি, এখানে দুইটা চিত্রতে আমি তোমাদেরকে বোঝানোর জন্য আর কি দুইটা চিত্র দিয়েছি। আরেকটা আমরা ফিগার দেখতে পারি, এই যে এখানেও বোঝানোর জন্যই দেখানো আসলে। তা এখানে দেখো যে এই উপরে উঠাটাকে যে বিস্ফোরণ আকারে উঠে, এটাকে অগ্নুৎপাত বলা হয়। এর সাথে কিছু মানে বড় বড় কঠিন পদার্থগুলো আসে, সেগুলোকে বলা হয় ভলকানিক বোম। আর এছাড়া এই যে আশেপাশে একদম প্রধান যে ক্রাটার, এটা ছাড়াও কিন্তু আরও যে সেকেন্ডারি ভেনগুলো আছে, সেগুলো যেই মুখগুলো দিয়ে লাভাগুলো নির্গত হয়, সেগুলোকে কিন্তু সেকেন্ডারি ক্রাটারও বলা হয়ে থাকে। এই সেকেন্ডারি ক্রাটারগুলো হচ্ছে মানে দ্বিতীয় পর্যায়ের জ্বালামুখ বলা যেতে পারে। এগুলো থেকে যে লাভাগুলো বের হচ্ছে, যে ধোঁয়াগুলো একেবারে পর্বতের গাত্র ভেদ মানে বেয়ে বেয়ে বের হচ্ছে, এগুলো হচ্ছে লাভা। এই লাভাগুলো যখন একেবারে উপরের দিকে এগুলো তো উত্তপ্ত থাকে, আর নিচে দেখবে বিভিন্ন অ্যাশ কালার যে লেয়ারগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু লাভায় আস্তে আস্তে শীতল হয়ে জমাট বেঁধে এগুলো এক একটা লেয়ারের তৈরি হয়েছে। তো এই লাভাগুলোই আস্তে আস্তে এরকম জমে ঠান্ডা হতে হতে এই আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়। তাহলে আমরা এইখানে দেখলাম যে আগ্নেয়গিরির বিভিন্ন অংশগুলো সম্পর্কে জানলাম, যেগুলো কি কি দেখেছি যে প্রধান জ্বালামুখ কাকে বলে, আর লাভা কাকে বলে সেটা তো আমরা জানি, যে পৃথিবীর অভ্যন্তর থেকে যে পদার্থগুলো বের হয়, উত্তপ্ত গলিত যে পদার্থগুলো, সেগুলোকে লাভা বলা হয়ে থাকে। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে লাভা। যেটা উপরের দিকে মানে লাভাগুলো যখন ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়, সেটাকে বলা হয় ইরাপশন, অথবা যেটাকে বলা হয় অগ্নুৎপাত। তো আর একেবারে লাভাগুলো নিচে যেখানে জমা হয়ে থাকে, এই চিত্রতেও দেখো যে অরেঞ্জ কালারের, এটাকে বলা হচ্ছে যে ম্যাগমা চেম্বার, যেখানে লাভাগুলো জমে থাকে। তাহলে আমরা কয়েকটা অংশ সম্পর্কে জানলাম, সেটা জানলাম হচ্ছে মেইন ক্রাটার, সেকেন্ডারি ক্রাটার, ভেন্ট, ম্যাগমা চেম্বার, তারপর হচ্ছে ইরাপশন, ভলকানিক বোম। আমরা অনেকগুলো বিষয়গুলো আমরা জানলাম, এগুলো আমরা চিত্র সহকারে আঁকাবো এবং শিখবো, কারণ অনেক সময় কোশ্চেন আসতে পারে যে আগ্নেয়গিরির বিভিন্ন অংশগুলোর আলোচনা করো। তোমাদের আজকে তো আগ্নেয়গিরি পড়াচ্ছি, আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে কোশ্চেনগুলো নিয়ে, আমি যে বিগত যতগুলো ক্লাস নিয়েছি এগুলোর উপরে কিছু স্যাম্পল কোশ্চেন কী ধরনের হতে পারে এগুলোর ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। সুতরাং আগামী ক্লাসটা মিস করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, এখন তো আমরা আগ্নেয়গিরি সম্পর্কে জেনেছি, আগ্নেয়গিরির বিভিন্ন অংশ আমাদের জানা হয়েছে, আমরা বুঝতে পারি যে কোনটা কি। এখন জানবো যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণগুলো কি কি, কি কারণে আগ্নেয়গিরি হয়ে থাকে, অগ্নুৎপাতগুলো ঘটে থাকে। এখানে তোমরা দেখো যে প্রথমে আমরা বলেছি যে ভূত্বকের দুর্বল স্থান। আমরা প্রথমেই কিন্তু যখন আগ্নেয়গিরির সংজ্ঞা বলি তখনই বলেছি যে পৃথিবীর পৃষ্ঠ থেকে অভ্যন্তর পর্যন্ত মানে এই শিলামণ্ডলে যেখানে দুর্বল অংশ থাকবে, সেখানেই দুর্বল অংশ থেকে বা ফাটল অংশ দিয়ে এই ভূগর্ভস্থ পদার্থগুলো সবসময় মনে রাখতে হবে যে পৃথিবীর অভ্যন্তর ভাগটা প্রচণ্ড রকম উত্তপ্ত, এবং উত্তপ্ত হলে সেখানে একটা বাষ্পীয় একটা চাপ সবসময় প্রয়োগ করে। আর বাষ্পীয় চাপ মানে হচ্ছে সে সবসময় বের হয়ে আসার চেষ্টা করবে, সে যেভাবেই হোক ভিতরে থাকবে না, বার হওয়ার চেষ্টা করবে। বার হতে গেলে তখন কি সে খুঁজবে যে কোন দিক থেকে দুর্বল অংশ আছে, কারণ পৃথিবীর অভ্যন্তর ভাগে শিলামণ্ডলগুলো, উপরে শিলামণ্ডলগুলো এমনভাবে চেপে রেখেছে যে বের হতে পারে না। তো দুর্বল জায়গা পেলে সে সেখান থেকে বের হবে, এবং সেটা বিস্ফোরক আকারে, নর্মালি আগ্নেয়গিরির অগ্নুৎপাতগুলো বেশিরভাগ আগ্নেয়গিরি কিন্তু বিস্ফোরক আকারে হয়ে থাকে। তো এই ফাটলের যদি অবস্থান কোথাও থাকে, কোথাও যদি এরকম ধরনের ভূপৃষ্ঠে দুর্বল অংশ থেকে থাকে, তবে সেই স্থানগুলো থেকেই আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়। তারপরে ভূপৃষ্ঠের চাপের হ্রাস। ভূপৃষ্ঠে
সবসময় কী করে যে পৃথিবীর উপরেরটা নিচের দিকে চাপ দিচ্ছে। কোনো কারণে যদি এই ভূপৃষ্ঠের উপরের চাপ যদি হ্রাস পায়, অর্থাৎ দেখা যায় যে অনেক সময় পৃথিবীর বিভিন্ন রকম, আমরা জানি যে প্রাকৃতিক বিভিন্ন শক্তি, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, এইসব শক্তি দ্বারা ভূপৃষ্ঠের উপরের অংশ বিভিন্নভাবে ক্ষয় হতে থাকে। ক্ষয় হলে কি হবে, ওই জায়গাটার চাপ ভূ অভ্যন্তরে কম পড়বে। এই কারণে চাপ কমে গেলে হঠাৎ দেখা যাবে তার অভ্যন্তরে, ভূ অভ্যন্তরে যে পদার্থগুলো আছে সেগুলো হয়তো কঠিন অবস্থা বা স্থিতিস্থাপক অবস্থা থেকে তরল হয়ে যাবে। তরল হয়ে গেলে কিন্তু তার অবস্থানটাও নড়ে যাবে, তখন সে হয়তো আশেপাশে সরে যাবে। সরতে গেলেও কিন্তু অনেক সময় মানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়ে থাকে। তারপরে দেখি যে 5 সীমানার অবস্থান। আমরা কিন্তু প্লেট বাউন্ডারিগুলো পড়েছি, তাই না? প্লেট টেকটনিক পড়েছিলাম, তারপরে ওয়েগনারের থিওরি পড়েছি, ভূমিকম্পে পড়েছি। সেখানে আমরা বারবারই কিন্তু প্লেট বাউন্ডারির কথা বলেছি। পৃথিবীতে যতগুলো আগ্নেয়গিরিগুলো, ভূমিকম্পগুলো যেসব স্থানে, অর্থাৎ যে প্লেট বাউন্ডারি সীমানায় অবস্থিত, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত মানে আগ্নেয়গিরিগুলো কিন্তু এই প্লেট বাউন্ডারি সীমানায় অবস্থিত। যার কারণে প্লেট বাউন্ডারি থাকার কারণে ওই জায়গার শিলাগুলো কিন্তু দুর্বল থাকে এবং সেগুলোর মুভমেন্টের কারণেও কিন্তু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়ে থাকে। এবং বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার তারতম্যের কারণে দেখা যায় যে তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস হতে পারে, যার কারণে এই পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত পদার্থগুলো বাহিরের দিকে চলে আসার চেষ্টা করে। আরেকটা দেখি যে ভূ অভ্যন্তরে পানির প্রবেশ। ভূ অভ্যন্তরে যদি পৃথিবীর পৃষ্ঠদেশের কোনো পানি কোনোভাবে যদি প্রবেশ করে, তাহলে সেই পানিটা কি হবে? হ্যাঁ, সে পানিটা বাষ্প হবে। বাষ্প হলে তখন কি করবে, সে চাপ দেওয়ার চেষ্টা করবে, বাইরের দিকে বের আসার চেষ্টা করবে। তখন অন্যান্য পদার্থগুলো দ্বারা সে কিন্তু বাইরের দিকে বের হয়ে মানে অন্য পদার্থগুলোকে নিয়ে বাইরে মানে ভূপৃষ্ঠের দিকে চলে আসার চেষ্টা করে। এই কারণে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতগুলো হয়ে থাকে। আরও কিছু কারণ আছে, যেমন ভূগর্ভে চাপ বৃদ্ধি। আমরা একবার দেখেছি যে চাপ হ্রাস পেলেও কিন্তু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হতে পারে, আবার চাপ বৃদ্ধি পেলেও। কোনো কারণে দেখা যায় যে বিভিন্ন শক্তি দ্বারা কোনো একটা ভূমিরূপ ক্ষয় হয়ে সেই ক্ষয়িত পদার্থগুলো কোনো একটা স্থানে জমা হতে থাকলো, সেই জায়গাটা কিন্তু স্বাভাবিকভাবে তার অভ্যন্তর ভাগটাতে কিন্তু চাপ প্রয়োগ করবে, চাপ বৃদ্ধি পাবে। তখন চাপ বৃদ্ধি পেলেও সেম অবস্থার সৃষ্টি হয়। আর ভূগর্ভে তেজস্ক্রিয় পদার্থের প্রভাব। ভূগর্ভে বিভিন্ন রকম তেজস্ক্রিয় পদার্থ আছে, যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম। এগুলো থেকে প্রতিনিয়ত তাপ বিচ্ছুরিত হচ্ছে। এইগুলোর সাথে তাপ বিচ্ছুরিত হওয়ার কারণে তাপ বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর অভ্যন্তরে, এবং অভ্যন্তরে তাপ বৃদ্ধি পাওয়ার কারণে সবসময় সেটা উপরের দিকে চলে আসার একটা চেষ্টা করছে। এইভাবে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হতে পারে। তারপরে আছে যে ভূপৃষ্ঠের তাপ বিকিরণ। ভূপৃষ্ঠের অভ্যন্তরে ধীরে ধীরে দেখা যায় যে ফাটল বা বিভিন্ন স্থান থেকে তাপ আস্তে আস্তে বিকিরিত হয়। বিকিরণের কারণে কিন্তু অভ্যন্তরভাগের যে শিলাগুলো আছে, শিলাগুলোর তার অবস্থান থেকে একটু সরে যায়, তখনও ভূমিকম্প হতে পারে, অগ্ন্যুৎপাত হতে পারে। আর ভূ আন্দোলনের কারণে তো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হবেই, কারণ বিভিন্ন কারণে ভূ আন্দোলন হয়ে থাকে, যেমন ভূমিকম্পের কারণেও কিন্তু অগ্ন্যুৎপাত হতে পারে। তো এইগুলো হচ্ছে মূলত প্রধান কারণগুলো, আরও ছোট ক্ষুদ্র কারণও আছে। তো এইটাই হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মেইন কারণ। এখন আমরা দেখব যে আগ্নেয়গিরির ফলাফল, অগ্ন্যুৎপাতের ফলে কি ঘটে। হ্যাঁ, এখানে পিছনে একটা চিত্র আছে, যেখানে দেখো যে বিভিন্ন রকমের মানে অগ্ন্যুৎপাতের কারণে কি কি ঘটে সেটা একটা চিত্রের মধ্যে জিস্ট আকারে দেখানো হয়েছে। আমরা ডিটেলস দেখব যে কিভাবে হয়। তো আগ্নেয়গিরির ফলে ফলাফলটা বিভিন্ন রকম আছে, যেমন এর ফলে দেখা যায় যে কিছু ভূমিরূপের সৃষ্টি হয়। আবার আছে যে আগ্নেয়গিরির ফলে সাধারণত শুনলে মনে হয় যে এটা ক্ষতি করে, এটা একটা ক্ষতিকর দিক আছে, অর্থাৎ কুফল দিক আছে। আরেকটা আছে যে শুধু আগ্নেয়গিরি যে ক্ষতি করে তা কিন্তু না, তার একটা ভালো দিকও আছে। তো আমরা এই 3টা দিকই অগ্ন্যুৎপাতের ফলাফলে আমরা দেখব যে 3টা দিক আসলে কিভাবে কাজ করে। তো প্রথমে আমরা দেখব যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়, সেই ভূমিরূপগুলো কি কি। প্রথমে দেখো যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে মালভূমি সৃষ্টি হয়। মালভূমি দেখা যায় যে অনেক সময় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে যে পদার্থগুলো আসে সেটা এত বেশি আসে যে তখন এটা চারিদিকে ছড়িয়ে যায় এবং বহুদূর পর্যন্ত এটা বিস্তৃত ঘটে।
এই পদার্থগুলো আস্তে আস্তে ঠান্ডা হয়ে অনেকটা উঁচু হয়ে মালভূমির সৃষ্টি করে। কখনো কখনো আবার দেখা যায় যে এই লাভা নিচু কোনো ভূমিতে জমে সেই নিচু ভূমিটাকে উঁচু করে মালভূমির সৃষ্টি করতে পারে। তো এই প্রক্রিয়ায় ভারতের, আমরা অনেক সময় নাম শুনেছি, ভারতের দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য একটা আগ্নেয় মালভূমি, যেটা এই লাভা দ্বারা গঠিত হয়েছে। আমরা চিত্র একটা দেখতে পাচ্ছি দাক্ষিণাত্যের মালভূমির একটা চিত্র। আচ্ছা, আরেকটা দেখি যে আগ্নেয় দ্বীপ, আগ্নেয় দ্বীপেরও সৃষ্টি হয়। এটা একটা ভূমিরূপ। সেটা হচ্ছে সমুদ্রের তলদেশেও কিন্তু অনেক আগ্নেয়গিরি রয়েছে। শুধুমাত্র যে স্থলভাগে আগ্নেয়গিরি আছে তা কিন্তু না, সমুদ্রের তলদেশেও আছে এবং প্রতিনিয়ত অগ্নুৎপাত হচ্ছে, যেটা আমরা বুঝি না। গভীর সমুদ্রে এই আগ্নেয়গিরিগুলোর অবস্থান। এদের লাভাগুলো কি হয়, প্রতিনিয়ত যেহেতু লাভা বের হচ্ছে, লাভার কারণে কিন্তু এগুলো সঞ্চয় হতে হতে দ্বীপপুঞ্জের সৃষ্টি হচ্ছে। এইভাবে যে দ্বীপের সৃষ্টি হয় সেটাকে বলা হয় যে আগ্নেয় দ্বীপ। এটা একটা উজ্জ্বল উদাহরণ হতে পারে যে প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ কিন্তু এইভাবেই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে লাভা থেকে সৃষ্টি হয়েছে। আর এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম আগ্নেয় দ্বীপ। কোনটা? সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা সৃষ্টি হয় আগ্নেয় গহ্বর, মানে গর্তের সৃষ্টি হয়। তোমরা চিত্রে দেখো যে আগ্নেয়গিরির ফলে ভূপৃষ্ঠের কোনো অংশ দেখা যায় যে মানে অনেক বড় বড় গর্তের সৃষ্টি হয়। এখানে বলা হয় যে 1883 সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা এবং জাভা দ্বীপে একটা মাঝখানে দ্বীপের মধ্যবর্তী একটা দ্বীপ আছে, যেটা হচ্ছে ক্রাকাতোয়া। এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে এখানে একদিনের মধ্যে দ্বীপটির প্রায় অর্ধেক অংশ পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় এবং বাকি যে একটা অংশ থাকে সেই অংশটা একটা বিরাট গর্তের সৃষ্টি হয়। এই কাকাতুয়া সম্পর্কে একটা মানে এটা একটা ইতিহাস আছে, তোমাদের সাথে একটু বলি। কাকাতুয়াটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভাষায় এটাকে বলা হয়, এর নাম হচ্ছে কাকাতাও। হ্যাঁ, ইন্দোনেশিয়ান ভাষায় এটা হচ্ছে সুমাত্রা এবং জাভা দ্বীপের সুন্দা একটা আছে প্রণালী। সেই প্রণালীর মধ্যে অবস্থিত এই কাকাতোয়া দ্বীপটি, মানে কাকাতোয়া নামের এই দ্বীপ, মানে আগ্নেয়গিরিটি, এটা হলো অনেকগুলা দ্বীপের সমন্বয়ে এটার নাম। এটাকে সাধারণত এই অনেকগুলো দ্বীপকে একত্রে কাকাতোয়া বলা হয়। এই কাকাতোয়া দ্বীপের মধ্যে রাকাতা একটা দ্বীপ আছে, যেটা হচ্ছে সবচেয়ে বড় দ্বীপ। এই রাকাতা দ্বীপটাতে, এখানে এই যে মানে দ্বীপগুলা, রাকাতা দ্বীপ বা কাকাতাও দ্বীপে, এখানে কিন্তু সব সময় আগ্নেয়গিরির অগ্নুৎপাত হতে থাকে। সবসময় মানে ভয়াবহ আগ্নেয়গিরির অগ্নুৎপাত, নর্মাল কোনো আগ্নেয়গিরির অগ্নুৎপাত না, অনেক বড় বড় আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়। এর মধ্যে এই 1883 সালে, সেটা 26 কি 27 আগস্টে একটা ভয়ানক আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়। যেই অগ্নুৎপাতের কারণে এই দ্বীপে প্রায় হচ্ছে 25 ঘন কিলোমিটার বিভিন্ন লাভা, ভস্ম, তারপরে হচ্ছে মানে বিভিন্ন রকম ছোট পাথরকুচি, এগুলো একেবারে মানে নির্গত হয় একদম 25 ঘন কিলোমিটার। সেই সাথে এটার এত বিকট আওয়াজ হয় যে সেটা অস্ট্রেলিয়ার পার্থ নগর, আবার হচ্ছে তোমার মরিশাসের, যেটা হলো ওইখান থেকে 4800 কিলোমিটার দূরে, এবং পার্থ শহরটা হচ্ছে 3100 কিলোমিটার দূরের থেকেও এই শব্দটা শোনা যায়। এবং এর ফলে যেটা হয়েছে যে ওইখানে 165টা গ্রাম পুরো সেই মুহূর্তে বিলীন হয়ে যায়। সে সাথে 132টা গ্রামের বেশ ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় সেই সময় 40,000 মানুষ মারা যায়। তাছাড়া পরবর্তীতে কিন্তু আরও অনেক ক্ষতি পরিমাণ আরও বেশি থাকে। তাৎক্ষণিক একটা সরকারি হিসাব অনুসারে এটা বলা হয়। এবং পরে 1927 সালে এই কাকাতুয়াতে আরেকটা ভূমিকম্প হয়। তখন সেই আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়। সেই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময়ও দেখা যায় যে এখানে আবার লাভা সঞ্চিত হয় এবং ওইখানে একটা দ্বীপের সৃষ্টি হয়, যেটাকে বলা হয় যে আনাক কাকাতাও। এটার মানে বাংলা অর্থ হচ্ছে কাকাতুয়ার সন্তান। তো এটার হলো একটা ইতিহাস। বললাম যে কাকাতুয়ার কথা তোমরা প্রায় সময় শুনবা, যে আগ্নেয়গিরি, কাকাতুয়া আগ্নেয়গিরি, এটা আসলে কতটা ভয়ঙ্কর ছিল, যার কারণে এই জায়গায় এই দ্বীপটার প্রায় মানে একটা অংশ পুরো বিলুপ্ত হয় আর বাকি অংশটা একটা বিশাল ধরনের গর্তের সৃষ্টি হয়। তো এটা একটা ভূমিরূপ। আমরা আরেকটা দেখি যে আগ্নেয় হ্রদ। আগ্নেয় হ্রদ কি? আগ্নেয় হ্রদ হচ্ছে সাধারণত যে আগ্নেয়গিরিগুলো মৃত। তোমাদের সিলেবাসে আগ্নেয়গিরির ক্লাসিফিকেশন নেই, যার কারণে তোমাদেরকে ক্লাসিফিকেশন পড়ায় না।
তো ওইখানে ক্লাসিফিকেশন জানলে যেটা জানা যায় যে কিছু আছে মৃত আগ্নেয়গিরি, কিছু আছে জীবন্ত আগ্নেয়গিরি। মৃত আগ্নেয়গিরিগুলো হচ্ছে যে আগ্নেয়গিরিগুলো থেকে ভবিষ্যতে আর অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা নাই, অর্থাৎ হচ্ছে তার জ্বালামুখটা পুরো বন্ধ হয়ে গেছে এবং অনেক বছর ধরে আগ্নেয়গিরির অগ্নুৎপাত না হওয়ার কারণে সেখানে আর আগ্নেয়গিরি মানে অগ্নুৎপাত হবেও না, বা সেই জায়গাটা পরিত্যক্ত হয়ে গেছে। তো এই মৃত আগ্নেয়গিরির জ্বালামুখগুলোতে বিভিন্ন সময় বৃষ্টির পানি জমে অনেক সময় হ্রদের মতো সৃষ্টি হয়। তোমরা চিত্রটা দেখো, চিত্রতে কিন্তু একটা ফটোগ্রাফ আছে যে এরিয়াল ফটোগ্রাফ, আর একটা দেখো যে একদম পানি সহ জলাশয় সহ, যে নিচেরটা হচ্ছে পানির জলাশয় সহ, আর উপরেরটা দেখো একটা জ্বালামুখ বোঝা যাচ্ছে যে মুখের ভিতরে পানি জমে আছে, আর ওই যে ওইটা মুখটাটা হচ্ছে জ্বালামুখ। আমরা পড়েছি যখন আগ্নেয়গিরির বিভিন্ন অংশ পড়লাম তখন কি পড়েছিলাম যে ক্রাটার, মেইন ক্রাটার, এটা হচ্ছে সেই জায়গাটা। তো এইগুলোতে মৃত আগ্নেয়গিরিতে সাধারণত বৃষ্টির পানি জমে এরকম হ্রদের সৃষ্টি হয়। এটা উল্লেখযোগ্য উদাহরণ যদি বলি, যেমন আলাস্কার মাউন্ট আতাকামা, তারপরে নিকারাগুয়ার কোসেগায়ানা এবং অ্যারিজোনা ও নেভাদা, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য আগ্নেয় হ্রদ। এছাড়া আগ্নেয় পর্বত তো সৃষ্টি হয়, আমরা তো পড়েছি আগ্নেয়গিরি পড়লে তো বোঝা যায় যে আগ্নেয় পর্বত। যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যখন এই ভূগর্ভস্থ লাভাগুলো বিভিন্ন রকম শিলাদৈর্ঘ্যগুলো নিয়ে আস্তে আস্তে দীর্ঘদিন ধরে সঞ্চয় হতে হতে এরকম পর্বতের মতো উঁচু আকার ধারণ করে, এটা কি মূলত আগ্নেয় পর্বত বলা হয়ে থাকে। ইতালির ভিসুভিয়াস হচ্ছে এইভাবে সৃষ্ট একটা পর্বত। তারপর আগ্নেয় সমভূমি, অনেক সময় দেখা যায় যে আগ্নেয়গিরি থেকে লাভা সঞ্চিত হয়ে নিম্ন সমভূমির সৃষ্টি করে এবং অনেক নর্মাল যে সমভূমির মতো এরকম সমভূমি মানে সৃষ্টি হয়। এটা দেখা যায় যে উত্তর আমেরিকার স্নেক নদীর যে সমভূমি, সেটা হচ্ছে লাভা দিয়ে গঠিত এই সমভূমিটা। তো ওইগুলো আমরা এতক্ষণ দেখেছি যে জিওগ্রাফিক্যাল বিভিন্ন ফিচার তৈরি হয় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে। এখন দেখব যে আগ্নেয়গিরির যে সোজা দুইটা কথা, যে আগ্নেয়গিরির ফলাফল ভালো না খারাপ। এটা দুইটা দিক আছে, একটা নেগেটিভ দিক আছে, একটা হচ্ছে পজিটিভ দিক, অর্থাৎ একটা কুফল আর একটা হচ্ছে সুফল। কুফল দিকটা আমরা কিন্তু চিত্রে দেখছি যে একটা ক্ষতিগ্রস্ত দিক, তাই না? কুফলটা আমরা জানি মোটামুটি যে কি হয়, আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হলে উপরে উঠে যে তখন সে কী করবে, আশেপাশে গ্রাম, লোকারণ্য, মানুষ এবং সম্পদ নষ্ট করবে। এগুলোর অনেক উদাহরণ আছে, যেমন ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরি 1879 সালে, এগুলো অনেক আগের কথা। ওই আগ্নেয়গিরির অগ্নুৎপাতে আমরা অনেক ইতিহাস শুনেছি যে হারকিউলিনিয়াম এবং পম্পাই নামক দুইটা নগরী একেবারেই ধ্বংস হয়ে যায়। আর কাকাতোয়ার কথা তো আমি কিছুক্ষণ আগেই বললাম। এছাড়া 1986 সালে মেক্সিকোর আগ্নেয়গিরির অগ্নুৎপাতে এবং লাভার ফলেও সেখানেও অনেক কয়েক হাজার লোকের প্রাণহানি হয়। আমরা কিছু ফটোগ্রাফ দেখি, যে দেখো যে আগ্নেয়গিরিগুলো সাধারণত কেমন ধরনের হয়ে থাকে। যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে আশেপাশে গ্রামগুলো বা বাড়িগুলো কিভাবে জ্বলছে, তাই না? দেখো যে লাভাগুলো যখন মানে উৎক্ষিপ্ত হয়ে প্রবাহিত হয় তখন রাস্তাঘাটগুলোতে কিভাবে লাভাগুলো স্রোত আসতেছে, এগুলো সব লাভা জ্বলন্ত, এর আশেপাশে এবং সামনে কয়েক কিলোমিটারও প্রচণ্ড উত্তাপ থাকে। হ্যাঁ, মানুষজন সহ উদ্ভিদ, প্রাণী, ফ্লোরা, ফোনা এখানে বিশাল পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। এগুলো গেল হচ্ছে আগ্নেয়গিরির আমরা কুফল দেখেছি। এখন কিছু সুফলের কথা শুনি, কিছু ভালো দিক কী আছে। সাধারণত আগ্নেয়গিরি তো মানুষের অপকার করে, তারপরেও কিছু ভালো কাজ করে, সেটা হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ভূমির উর্বরতা বৃদ্ধি পায়। আমরা বলেছি যে দাক্ষিণাত্যের ভারতের দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা, যেখানে কার্পাস চাষের জন্য ওই মৃত্তিকাটা খুবই ভালো, এটা একটা মানে উর্বর একটা মৃত্তিকা। আরেকটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে অগ্নুৎপাতের কারণে পৃথিবীর অভ্যন্তরে তো বিভিন্ন ধরনের মূল্যবান খনিজ সম্পদ আছে, এই অগ্নুৎপাতের সাথে সাথে কিন্তু এই মূল্যবান খনিজ সম্পদগুলো বের হয়ে আসে। তো এই কারণে দেখা যায় যে যে অঞ্চলে এই সম্পদগুলো পাওয়া যায় তারা অনেকটা মানে সম্পদশালী হয়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশে অগ্নুৎপাতের কারণে কিন্তু অনেক খনিজ দ্রব্য তারা পেয়ে থাকে। এছাড়া আরও যেটা হয় যে অগ্নুৎপাতের ফলে ভূমি উর্বর হয় এবং বিভিন্ন অগভীর সমুদ্র বা হ্রদে লাভা সঞ্চিত হয়ে হয়ে এগুলোর এই ধরনের ভূভাগের সৃষ্টি হয়, যেটা পরবর্তীতে বিভিন্ন রকম কৃষিকাজ সহ বিভিন্ন কাজে ভূমিগুলো ব্যবহার করা যায়। এই যে সুফলের ক্ষেত্রে আমরা দেখি যে কৃষ্ণ মৃত্তিকা, দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকায় বিভিন্ন ধরনের গাছ লাগানো হচ্ছে, কৃষিকাজ করা হচ্ছে। দেখো যে এগুলো কিন্তু সব হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে ভূমিগুলা, হ্যাঁ, সমভূমি বা মালভূমি, তারপর দেখো সবুজ একদম বিশাল বিস্তীর্ণ এলাকা ব্যাপী কৃষি ক্ষেত,
হ্যাঁ, সবুজ দেখতেও ভালো লাগছে, তাই না? এগুলো কিন্তু সবই আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা থেকে কিন্তু হওয়া সমভূমি। এখন দেখি যে আগ্নেয় প্রবণ অঞ্চল। ম্যাকডোনাল্ড নামক একজন ভূবিজ্ঞানী তিনি বলেছেন যে পৃথিবীতে 516টি প্রধান আগ্নেয়গিরি রয়েছে। এর মধ্যে 115টি হচ্ছে জীবন্ত, 401টি হচ্ছে মৃত এবং সুপ্ত। সুপ্ত আগ্নেয়গিরি জিনিসটা কি? যেটা হচ্ছে যে এখন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে না, কিন্তু যে কোনো সময় হতে পারে। হ্যাঁ, যে কোনো সময় এটা থেকে অগ্নুৎপাত হতে পারে, তাই এটাকে সুপ্ত বলা হয়। আর জীবন্ত বলা হয় যে এটা কয়েকদিন পরপরই হয়, এটা এখনও হচ্ছে। আর মৃত তো আগে বলেছি, যেটা থেকে বিগত শত শত বছরেও অগ্নুৎপাত হয় নাই আর হওয়ারও সম্ভাবনা নাই। তাহলে উনি বলেছেন যে মোট 516টি আগ্নেয়গিরি অবস্থান রয়েছে, এর মধ্যে 115টা হচ্ছে জীবন্ত, আর তার মধ্যে 401টা হচ্ছে মৃত এবং সুপ্ত। আর এদের মধ্যে মধ্য আটলান্টিক শৈলশিরায় আছে প্রায় 72টি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পার্বত্য অঞ্চলে আছে 46টি, আফ্রিকায় আছে 18টি, এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে আছে 10টি, আইসল্যান্ডে 20টি, হাওয়াই দ্বীপপুঞ্জে 12টি, এবং বেরিং, শাকালিং, জাপান, ইন্দোনেশিয়া, জাভা অঞ্চলে আছে প্রায় 30টি আগ্নেয়গিরি। এছাড়া আরও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র আগ্নেয়গিরিও রয়েছে, কিন্তু প্রধানত এই আগ্নেয়গিরিগুলোকে এই যে 516টি যে প্রধান আগ্নেয়গিরি, সেগুলোকে প্রধান 4টা অঞ্চলে ভাগ করা হয়েছে। সে প্রধান 4টা অঞ্চল কি? সেটা হচ্ছে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়, উত্তর ও দক্ষিণ আমেরিকার বলয়, মধ্য আটলান্টিক বলয় এবং আফ্রিকা ও ভূমধ্যসাগরীয় বলয়। এগুলো সবগুলোই কিন্তু তোমরা ভূমিকম্প যখন পড়েছো, ভূমিকম্পের যে বলয়, আগ্নেয়গিরির বলয়গুলো কিন্তু সেম, কারণ যেখানে প্লেটগুলোর অবস্থান সেখানেই কিন্তু ভূমিকম্প হচ্ছে, সে সাথে আগ্নেয়গিরিও হচ্ছে। তো এই 4টা বলয়তে ভাগ করে এগুলোকে আলোচনা করা হয়েছে। যে আরেকটা চিত্র তোমাদেরকে দেখাচ্ছি, যে চিত্রগুলো হচ্ছে যে এখানেও মানে বিভিন্ন বলয়গুলোকে আমরা মানে কালার দিয়ে দেখেছি, তোমরা দেখো যে সবগুলা। তো এই বলয়গুলো আমরা একটু আলোচনা করে নিই। প্রথমে আসি পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় বলয়। এই বলয়টি উত্তর আমেরিকার অ্যালুশিয়ান, কামচাটকা, জাপান, ফিলিপাইন, জাভা, সুমাত্রা, কালিমান্তার, ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জ থেকে আন্দামান নিকোবর পর্যন্ত বিস্তৃত। এই বলয়তে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি, প্রায় 304টি আগ্নেয়গিরি রয়েছে, এবং প্রশান্ত মহাসাগরের দুই পাশে ঘিরে দেখো উত্তর আমেরিকা এবং এশিয়ার একদম পুরাটা ঘিরে এই বলয়টা। তোমরা যে আমার পিছনে যে চিত্রটা দেখো, পুরো গোলাপি কালার দিয়ে দেখানো, এই পুরো বলয়টা ঘিরে আছে। তাই যার কারণে এটাকে বলা হয় যে রিঞ্জ অফ প্যাসিফিক। এটা আগ্নেয় মেখলা নামে পরিচিত। অনেক সময় কোশ্চেন আসে আগ্নেয় মেখলা কি, জ্ঞানমূলক কোশ্চেনে এসে থাকে। তারপরে আসি যে উত্তর ও দক্ষিণ আমেরিকার বলয়। এই বলয়টি কোনটা? এটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ আমেরিকার রকি এবং আন্দিজ পর্বত। আমরা পড়েছি না রকি এবং আন্দিজ পর্বত, এই দুইটা হচ্ছে আমেরিকার পশ্চিম দিকে। তো এই রকি এবং আন্দিজ পর্বত অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার ফকল্যান্ড অন্তরীপ থেকে উত্তর আলাস্কা পর্যন্ত এই বলয়টার বিস্তৃতি। এই বলয়তে 95টি প্রধান আগ্নেয়গিরি আছে, এবং প্রতিটি আগ্নেয়গিরির মহাদেশের পশ্চিম প্রান্তে অবস্থিত। আমরা যদি দেখি আমেরিকার মহাদেশের একদম পশ্চিম দিকে যে লাল মানে কালি দেখা যাচ্ছে, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, এই বলয়টা হচ্ছে সেটা। তারপরে আসি যে মধ্য আটলান্টিক বলয়। এই বলয়টি উত্তর মহাসাগরের আইসল্যান্ড দ্বীপ থেকে আরম্ভ করে দক্ষিণে অ্যাজোরস এবং কেপভার্ড দ্বীপ থেকে এটা গিনি উপসাগর পর্যন্ত এই বলয়টার বিস্তৃতি। এর একটা শাখা ভূমধ্যসাগরের ভিতর দিয়ে এশিয়ার মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত। আইসল্যান্ডে 13টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এরপরে আসি আফ্রিকা এবং ভূমধ্যসাগরীয় বলয়, এটা চতুর্থ বলয় এবং শেষ বলয়। এই বলয়টি হচ্ছে আফ্রিকা থেকে, আফ্রিকা সুস্থ মানে উপত্যকা অঞ্চল থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত, এবং ভূমধ্যসাগর অঞ্চলে এটা প্রায় প্রধান 10টি আগ্নেয়গিরি রয়েছে। এখানে আফ্রিকা এবং ইউরোপের 2টা পাত রয়েছে, যে পাতের ফলে কিন্তু এই আগ্নেয়গিরির সৃষ্টি হয়েছে। এছাড়া পাকিস্তান, বেলুচিস্তান, কোহি সুলতান এবং মায়ানমারের মাউন্ট পোপো নামক স্থানেও এই আগ্নেয়গিরিগুলো রয়েছে। মোটামুটি হচ্ছে আমাদের আগ্নেয়গিরির ভৌগোলিক বন্টন, এটা আমরা জানলাম যে 4টা স্থানে আগ্নেয়গিরিগুলো থাকে। তো আমাদের আগ্নেয়গিরি সম্পর্কে এবং আগ্নেয়গিরির উৎপত্তি, তার বিভিন্ন অংশ সম্পর্কে আমরা আজকে জেনেছি, এবং আজকে তোমাদের
থিওরি ক্লাসের তৃতীয় অধ্যায়ের দেখা যায় যে মানে ভলকানোস এবং হচ্ছে আর্থকোয়েকের চ্যাপ্টারের মোটামুটি এখানে শেষ। তবে আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে আবারও বলছি যে আমি ওখানে হয়তো সুনামি ক্লাস নিব, কিন্তু তোমাদের নেক্সট ক্লাসে আমি কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো তোমরা সেই ক্লাসটা অবশ্যই অংশগ্রহণ করবে এবং দেখবে। তো আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।